স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসূদনের সাথে আছে আমি শামীম জাহিদ। প্রশিক্ষিত মানব সম্পদ এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রণীত হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। ফেব্রুয়ারিতে খসড়া প্রণয়নের পর জুনে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পঞ্চবার্ষিক পরিকল্পনা কমিশনের যারা জড়িত আছেন তারা জানিয়েছেন। তবে খসড়ার আর্থিক খাতের সংস্কারের বিষয়েও নির্দেশনা থাকা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ আমাদের আলোচনার বিষয় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ এবং দৈনিক সমকালের বিজনেস এডিটর জাকির হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ক্ষমতায় এসে মহাজোট সরকার দারিদ্র্য নিরসন কৌশলপত্র পিআরএসপির পরিবর্তে ফিরিয়ে আনে পঞ্চবার্ষিক পরিকল্পনা। 2010-11 অর্থ বছর থেকে শুরু হয় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন, যা শেষ হবে চলতি অর্থ বছরই। এতে দারিদ্র্য বিমোচনে 8% হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য থাকলেও বাস্তবে তা পূরণ হয়নি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে তাই অতীতের ভুলভ্রান্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। এজন্য ইতিমধ্যেই 30টি গবেষণাপত্র তৈরি করা হয়েছে। বিশেষ করে কারিগরি জ্ঞান সম্পন্ন মানব সম্পদ উন্নয়নে আমাদের সর্বাধিক প্রাধান্য থাকবে, এটি মোটামুটি আমরা স্থির করেছি। তারপর যাবে অবকাঠামোর যে আমাদের সংকট রয়েছে বা অপূর্ণতা রয়েছে, সেটি আমরা দ্বিতীয় প্রাধান্যে থাকবে, অবকাঠামোর সংকট কাটিয়ে ওঠা। তবে বিশ্লেষকরা বলছেন রাজনীতি স্থিতিশীল না হলে কোনো পরিকল্পনারই লক্ষ্য পূরণ সম্ভব নয়। এখন যে একদম অস্থিরতা আছে, রাজনৈতিক অস্থিরতা এটা আছে, এখন ইনভেস্টররা চাইবে যে ভবিষ্যতে কি হবে না হবে, সেটাকে কিভাবে মোকাবেলা করবে ব্যাংকিং সেক্টর থেকে এবং ফাইন্যান্স সেক্টর, এদিকে বেশি নজর দিতে হবে। 2020 সালের মধ্যে 10% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন তাই কাগজে কলমে থেকে যাবে বলে মনে করেন তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। জনাব ওয়াজিদ হাসান শাহ, আমি যেমন জাকির হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব শাহ, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে আমরা দেখছি যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা হতে যাচ্ছে, সেখানে অবকাঠামো এবং মানব সম্পদ উন্নয়নের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি যদি অবকাঠামোতে আসি, আপনার কাছে জানতে চাই যে এই অবকাঠামোতে গুরুত্ব বাংলাদেশের দেওয়া সবসময়ের জন্য প্রয়োজন, আমরা সবসময় বলে আসছি, কিন্তু সত্যিকার অর্থে যে উন্নয়ন হওয়া কথা অবকাঠামো, সেটা আমরা সবসময় পিছিয়ে আছি। আমরা জানি যে এখানে বারবার বলা হয়েছিল যে এখানে পিপিপির মাধ্যমে এই অবকাঠামোগুলোকে এগিয়ে নেওয়া হবে, কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক বছর প্রতি বছরই বাজেটের পিপিপির জন্য বরাদ্দ থাকছে, কিন্তু অব্যবহৃত থেকে রাইট, কিন্তু আসলে কাজ খুব যে একটা এগোচ্ছে তা নয়। এইসব কারণটা কি আসলে? প্রথম কথা হলো যে আমরা যেমন বলি আমাদের দেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেট খুব ভালো, উই আর an ideal investment destination. বাস্তবতা কি, আমরা যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের দিকে তাকাই, we have among the next 11, বাংলাদেশকে তো গোল্ডম্যান সাকস থেকে বলা হয়েছে one of the next 11 emerging economies, কিন্তু বাস্তবতা হলো we have the lowest foreign direct investment inflow. আমাদের বোধহয় গত বছর 1.6 বিলিয়ন আসছে। আগের তুলনায় সেটা ভালো, কিন্তু আমরা যদি অন্যদের সাথে তুলনা করি, ইভেন আমরা পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সাথে তুলনা করি, ওখানে গত 4 বছরে $32 বিলিয়ন এফডিআই আসছে। আমাদের স্বাধীনতার পরে বাংলাদেশে 42 বছরে এত এফডিআই আসেনি। জীবন এর সাথে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ। আমাদের দেশে একটা বড় ক্রাইসিস হলো রেগুলেশনগুলো আমাদের সব পুরানো। আমাদের কিন্তু অনেক ধরনের রেগুলেশন আপডেট করা হয়নি। আমরা যেমন কিছুদিন আগে পর্যন্ত আমরা বিদেশে গেলে আমরা 500 টাকার বেশি নিতে পারতাম না। ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্টগুলো আমাদের 1947 বা এরকম অনেক আগে এগুলো। We need to update these. Issue number 1. Issue number 2 হলো আমাদের একটা ল্যান্ড ক্রাইসিস আছে। আমাদের বাংলাদেশে যত কোর্ট কেস হয় 80 থেকে 90% কিন্তু ল্যান্ড রিলেটেড। আমরা কোরিয়ান ইপিজেড যেটা চিটাগংয়ে করা হয়েছে 20 বছর আগে, এটা শুরু হলো, এখনো এখানে সমস্যা রয়ে গেছে। এইটা যদি আমরা সার্থক করতে পারতাম, আমাদের কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট আসতো। ফরেন ইনভেস্টমেন্টের সাইড কিছুটা বললাম সংক্ষেপে। ডোমেস্টিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আসি, আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমতে কমতে এখন 21%-এর ঘরে নেমে আসছে। সরকার বলছে যে হ্যাঁ, আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও বর্তমানে 28, বাকিটা হলো সরকারের। 21 যদি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট হয়, প্রাইভেট সেক্টর ইজ দ্য ইঞ্জিন অফ গ্রোথ। আনটিল এন্ড আনলেস দ্য প্রাইভেট সেক্টর ইজ অ্যালাউড টু অপারেট ইন ফুল ফ্রিডম, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রবৃত্তি কখনোই অর্জিত হবে না। সরকারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে, ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে, কিন্তু এখন আমরা যদি বর্তমানের অবস্থাটা দেখি, একটা সিম্পল এক্সাম্পল, আমরা অর্থনীতিবিদরা বলছিলাম, ওয়ার্ল্ড ব্যাংক বলছিল, সবাই বলছিল যে পদ্মা ব্রিজটা যদি হয়ে যেত, এবং 2013 সালে কিন্তু এটা কমপ্লিটেড হওয়ার কথা ছিল, 1% জিডিপি বাড়বে ওভারঅল। সো আমরা যদি 6%-এর জায়গায় 7% গ্রোথ পেতাম,
it would have helped us go towards our goal of 2021 যে মিডল ইনকাম স্ট্যাটাস অ্যাটেইন করা। তো আমাদের পদ্মা ব্রিজ এখন পর্যন্ত শুরুই হয়নি। হ্যাঁ, অ্যাপ্রোচ রোডগুলো হচ্ছে, কিন্তু মেইন ব্রিজের কাজ কিন্তু শুরু হয়নি। ইনফ্রাস্ট্রাকচার একটা বড় ইস্যু। ধন্যবাদ জনাব শাহ, আপনাকে আমি ফিরে আসবো। জনাব জাকির হোসেন, আপনাকে জানতে চাচ্ছি এই যে পিআরএসপির পরিবর্তে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে মুভ করলাম, এর ফলে আগামী 5 বছরের জন্য যে আমরা একটা পরিকল্পনা নিতে চাচ্ছি, এই যে প্রক্রিয়াটা বা এই মুভটাকে আপনি একটা কিভাবে দেখেন? হ্যাঁ, পরিকল্পনা তো অবশ্যই দরকার, অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আমার যেটা কথা যে আমরা পরিকল্পনা যা করছি সেইভাবে আমরা এক্সিকিউট করতে পারছি কিনা। আমি যদি আগেরটা দেখি, যেটা এই অর্থ বছরে যে শেষ হবে, সেখানে আমরা প্রতি বছর যেভাবে আমরা জিডিপি গ্রোথকে টার্গেট করেছি, হ্যাঁ, আমরা কিন্তু সেভাবে অ্যাচিভ করতে পারিনি। আমাদের গ্রোথটা 6%-এর আশপাশে আটকে আছে গত কয়েক বছর ধরে। এটার প্রধান যে কারণ, যে আটকে থাকার কারণটা হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্ট আসলে সেভাবে হচ্ছে না, বিশেষত প্রাইভেট ইনভেস্টমেন্ট। আপনি যদি গত অর্থ বছরই দেখেন, তার আগের অর্থ বছরই দেখেন, গত অর্থ বছরে কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট আরো কমেছে আগের অর্থ বছরের তুলনায়, কিছুটা কমেছে, যদিও গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট কিছুটা এটা অফসেট করিয়ে দিয়েছে। হ্যাঁ, তবে ওভারঅল যে ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও কিন্তু প্রায় একই রকম। সো এই ইনভেস্টমেন্টের জায়গাটায় আমরা খুব বেশি ভালো করতে পারছি না, যেটা আমি কিন্তু এই জিডিপি গ্রোথটা যেটা আমরা 7%, 8% যেটা চাই, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। বাংলাদেশ যে আজকে যে মিডল ইনকাম কান্ট্রি হওয়ার যে স্বপ্ন দেখছে, কিংবা যে এটাকে সামনে রেখে যে পরিকল্পনাগুলোতে এখন হচ্ছে, হ্যাঁ, তো সেটা আমরা যদি অর্জন করতে চাই, তাহলে কিন্তু আপনার এই 6% গ্রোথে কাজ হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমার গ্রোথ বাড়াতে হবে, গ্রোথের জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। সেখানে আমরা অবকাঠামোর কথা বললাম, এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে মানব সম্পদ উন্নয়নের কথা বলছি, হিউম্যান ডেভেলপমেন্ট। সেইখানে আসলে আমরা কতদূরে সহায়ক হতে পেরেছি, এবং এই যে পরিকল্পনা হচ্ছে সেখানে আসলে কতটা নজর দেওয়া উচিত, এবং কাদেরকে বেশি নজর দেওয়া উচিত, কাদেরকে এই সুবিধা আনা উচিত? আমি এখানে একটা কথা বলবো যেটা অনেকে হয়তো পছন্দ করবেন না। বাস্তবতা হলো আমাদের এনরোলমেন্ট রেট হয়তো পার্শ্ববর্তী দেশ ভারতের থেকে বেশি, কিন্তু আমাদের কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে একটা বড় ইস্যু আছে। আপনি যদি দেখেন আমাদের দেশে অনেকগুলো, আমরা বলছি প্রাইভেট সেক্টর ইজ দ্য ইঞ্জিন অফ গ্রোথ, এটার সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু আমাদের দেশে এখনো বেস্ট ইউনিভার্সিটিগুলো কিন্তু পাবলিক সেক্টরে। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের উপরে কিন্তু আমরা অন্য কোনো ইউনিভার্সিটি ধরি না। ঢাকা ইউনিভার্সিটি, মানে যদি আমরা বিজনেস এর কথা বলি, IBA is Institute of Business Administration is still considered number 1 in Bangladesh. এটা হলো বাস্তবতা। প্রাইভেট সেক্টর কোন প্রতিষ্ঠানগুলো এর কাছে ধারে আসছে, এবং যেটা আনফর্চুনেটলি হয় প্রাইভেট ইউনিভার্সিটি, হ্যাঁ, they have some scholarships, there are good students who go there, but the reality is এরাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট থেকে টিচার নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট হচ্ছে না তা না, কিন্তু আরেকটা জিনিস হলো টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন, এইটাই আমরা কিন্তু প্রচন্ড রকম পিছিয়ে আছে। আমাদের মাইন্ডসেট ইস্যুও কিছু আছে। আমরা চিন্তা করি কেউ যদি একটা ইউনিভার্সিটি ডিগ্রি না নিয়ে এই দিকে যায়, তারা অত যোগ্য না, কিন্তু এটা তো বাস্তবতা না। সারা দুনিয়ায় দেখেন, ইউএসএ থেকে সবাই ইউনিভার্সিটিতে যায়, আমরা যদি টপ কান্ট্রি পাস করতে হবে না। এবং আমাদের দেশে আরো আনফর্চুনেটলি যারা MA পাস করছে, আপনি তাদের কমিউনিকেশন স্কিল দেখেন, অনেক কিছু দেখেন। আনফর্চুনেটলি অনেকে কিন্তু ইংলিশে কি, অনেকে কি বাংলায়ও ঠিক মতো MA পাস করে নাকি একটা ঠিক মতো সেন্টেন্স লিখতে পারে না। আমি অনেকের কাছে শুনেছি, আমি নিজে রিক্রুটমেন্টে না থাকলেও। দিস আর বিগ ইস্যুস। তারপরে আরেকটা বড় ফ্যাক্টর হলো আমাদের প্রতি বছর মোর দেন 2 মিলিয়ন এন্ট্রান্স ইনটু দ্য লেবার মার্কেট। আমরা সেখানে একেবারে স্কিল লেবার স্কিল লেবার কিন্তু অভাব। আমরা যে RMG সেক্টরের কথা বলি, যে বিদেশিদের রিক্রুট করা হয় কেন? কারণ ভালো ম্যানেজার পাওয়া যায় না যারা ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারবে বিদেশি বাইরেদের সাথে। আমরা যদি দেখি 2009 সালে কিন্তু প্রণয়নটা শুরু হয় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার। তার আগে কিন্তু PRSP-তে আমরা ছিলাম। 2008 সালে আমরা বিদেশে কিন্তু 8,75,000 কর্মী পাঠাই। এখন আমরা 4 লাখের বন্ধ হয়ে গেছে, অর্ধেক এরকম। আমরা কিন্তু যখন পরিকল্পনা প্রণয়ন করি, তখন কিন্তু আমরা চিন্তা করছিলাম যে ওই হারেই লোক বিদেশে যাবে। সেটা যদি না হয়, আপনি চিন্তা করতে পারতেন আমাদের ডোমেস্টিক আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্ট, আরেকটা বড় ফ্যাক্টর, আন্ডার এমপ্লয়মেন্ট কত হাই। আপনাকে ধন্যবাদ। আমার সময় হচ্ছে বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।